হ্যালো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা শিখব নবম এবং দশম শ্রেণীর 9.2 এর 28 নম্বর যে গুরুত্বপূর্ণ সৃজনশীলটা আছে সেটা। তো আমরা প্রথম উদ্দীপকটা একটু দেখি। ত্রিভুজ ABC এর কোণ B 90 ডিগ্রি এবং AB 5 সেন্টিমিটার এবং BC 12 সেন্টিমিটার দেওয়া আছে। কোণ বলছে AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো যেহেতু একটা কোণ 90 ডিগ্রি দেওয়া আছে সেহেতু আমরা বুঝলাম যে এই ABC ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এই উদ্দীপক অনুসারে আমরা চিত্র আঁকতে পারবো প্রথমে। তো প্রথমে চিত্র করলাম যে ABC, কিন্তু এখানে আমাদের বলে দেওয়া হয়েছিল যে কোণ বিটা অবশ্যই 90 ডিগ্রি, তার মানে এইখানে আমাদের অবশ্যই বিয়োগ করতে দিতে হবে। আর এখানে A দিলাম, এখানে C দিলাম, অথবা এখানে A এখানে C দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু B ফিক্সড রাখতে হবে, কারণ যেহেতু এখানে বলে দিছে যে কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি। তো তারপরে আর কি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি AB বাহুর পরিমাপ দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আর এটা দেওয়া আছে হচ্ছে BC দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে BC হচ্ছে 12 সেন্টিমিটার। তো এখন চিত্র আর্ট করা আমাদের শেষ। তো এখন কনকে বলছে যে AC বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা জানি যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজে যদি দুইটা বাহু দেওয়া থাকে তাহলে আরেকটা বাহু সহজেই পিথাগোরাসের সূত্র দ্বারা বের করা যায়। তো আমরা দেখি এখানে কী দেওয়া আছে। AB সমান 5 সেন্টিমিটার, BC সমান 15 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজ ABCA। এখন আমরা এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। ত্রিভুজে যে কোনো দুইটা বাহু দেওয়া থাকলে আরেকটা বাহু পিথাগোরাসের সূত্র দিয়ে বের করা যায়। তো পিথাগোরাসের সূত্রটা আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি যদি এখানে CB স্কয়ার দিতাম তাইলে হতো, এখানে AB স্কয়ার বলে যদি BA স্কয়ার দিতাম তাহলে হতো, যেহেতু এগুলো বাহু। তো এখানে আমাদের AC বাহুর মানটা বের করতে হবে। তাহলে আমরা AB এর ভ্যালু যে আছে, AB এর ভ্যালু আছে কত 5, তাহলে AB এর পরিবর্তে আমরা 5 বসাতে পারি। তার উপরে কি আছে স্কয়ার। আর BC এর ভ্যালু কত দেওয়া আছে 12, তার উপরে স্কয়ার। তাহলে 5 এর উপরে স্কয়ার মানে 2টা 5 গুণ 25, আর 12 এর উপরে স্কয়ার মানে 2টা 12 গুণ 144। তাহলে কত আসতেছে 169। তো যেহেতু আমাদের AC বাহুর মান বের করতে বলছে, কিন্তু এখানে AC এর উপর স্কয়ার আছে, তাহলে স্কয়ারটা আমার তাড়াইতে হবে। তাহলে স্কয়ার এই পাশে আসলে কি হয়, রুট হয়ে যায়। তো 169কে আমরা যদি ক্যালকুলেটরে চাপি বর্গমূল করি তাহলে আসতেছে হচ্ছে 30। তো এইটাই হচ্ছে আমাদের AC বাহুর দৈর্ঘ্য। তো এরপরে আশা করছি সবাই বুঝতে পারছো। এরপরে আমরা খ নঙে যাই। খ নঙে কি বলছে, তো খ নঙে বলছে কোণ C থিতা হলে sin থিতা প্লাস cos থিতা এর মান নির্ণয় করো। কোণ C থিতা হলে মানে ওই যে উদ্দীপকে যে ত্রিভুজটা আছে সেটার কোণ C যদি থিতা হয় তাহলে sin থিতা এবং cos থিতার মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে আমাকে আবার ত্রিভুজটা আর্ট করতে হবে। তো ত্রিভুজটা যদি আমরা আবার অ্যাড করি তাহলে কি আসে দেখি, আগেরটার মতো করে অ্যাড করি। এটা হচ্ছে খ নং, এটা হচ্ছে A, এটা B, এটা হচ্ছে C। তো এখানে আমাদের কি বলা হয়েছিল যে কোণ C থিতা হবে, তাহলে কোণ C যে আছে এটাকে আমাদের কি ধরতে হবে থিতা। আর যে মানগুলো আমরা পেয়েছিলাম সেগুলো একটু লিখি। AB পেয়েছিলাম হচ্ছে 5 সেন্টিমিটার, আর BC দেওয়া ছিল হচ্ছে 12 সেন্টিমিটার, এবং ACর মান আমরা পেয়েছিলাম। ACর মান কত পেয়েছিলাম, ACর মান আমরা পেয়েছিলাম হচ্ছে 13। ACর মান পেয়েছিলাম 13 সেন্টিমিটার। তো এখন এখন আমাদের বের করতে বলছে হচ্ছে sin থিটা প্লাস cos থিটার মান। তো এটা মান নির্ণয় করতে বলছে, এই জন্য আমরা লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। মান নির্ণয় করতে বলতে প্রদত্ত রাশি লিখতে হয়, আর উত্তর দেওয়া থাকলে বাম পক্ষ ডান পক্ষ। তো sin থিটা প্লাস cos থিটা। তো আমাদের কি বলছে খনকে, যে বলছে sin থিটা এবং cos থিটার মান নির্ণয় করো। তো মান নির্ণয় করতে হলে আমাদের কি লিখতে হবে প্রদত্ত রাশি। তো আমরা এখন sin থিটার সূত্র আমরা জানি যে sin থিটার সূত্র সাগরে লবণ আছে, এইভাবে আমরা সহজে মনে রাখতে পারি। তাহলে সাগরে লবণ আছে, সাগর মানে sin থিটা, সাগর দিয়ে sin থিটা, লবণ দিয়ে লম্ব এবং আছে দিয়ে অতিভুজ, এইভাবে মনে রাখা হচ্ছে সবচেয়ে সহজ। তো sin থিটা আমরা কি বুঝলাম, লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের এখানে লম্ব আছে, লম্ব বাহুটা AB, অতিভুজ AC প্লাস আবার cos থিটা আমরা একটা টেকনিকে মনে রাখছিলাম, কবরে ভূত আছে, কবর দিয়ে হচ্ছে cos থিটা, ভূত দিয়ে হচ্ছে ভূমি, আছে দিয়ে অতিভুজ। তার মানে cos থিটা সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোনটা, ভূমি হচ্ছে BC এবং অতিভুজ হচ্ছে AC। তো কোণ যেহেতু এই পাশে আছে, ঠিক আছে, সেই জন্য লম্ব এবং ভূমিটা হবে নিচে আর হচ্ছে লম্ব হবে উপরে। কিন্তু যখন আবার কোণটা যদি এই পাশে আমরা থিতা নিতাম তখন এইটা হয়ে যেতে হচ্ছে লম্ব, এটা হয়ে যেত ভূমি, কিন্তু অতিভুজ সবসময় একই থাকে। তো এখানে আমরা মান বসিয়ে দিই। তাহলে এবির মান কত, এবির মান হচ্ছে 5, এসির মান হচ্ছে 13 প্লাস বিসির মান হচ্ছে 12, এসির মান 13। তো এখানে লসাগু কত হয়, লসাগু হচ্ছে 13। তাহলে এভাবে কীভাবে করতে হয়, নিচেটাতে ভাগ, লসাগুকে নিচেটা দিয়ে ভাগ করতে হয় এবং উপরটা দিয়ে গুণ। 13 দিয়ে 13কে ভাগ করলে 1, 1 দিয়ে 5 গুণ করলে 5, প্লাস 13 দিয়ে 13কে ভাগ করলে 1, 1 দিয়ে 12 গুণ করলে 12।
5 এবং 12 যোগ করলে আসতেছে 17, নিচে হচ্ছে 13। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কী করলাম, যে উদ্দীপক অনুসারে চিত্রটা আর্ট করলাম, তারপরে এসির মান ক থেকে পেয়েছিলাম ওইখানকার মানটা আমি যেখানে দেখিয়ে দিয়েছি চিত্রের মধ্যে, তারপরে মান নির্ণয় করতে বলছে sin θ + cos θ, তারপর সাইনের সূত্র জানি, সাগরে লবণ আছে, এইভাবে মনে রাখতে গেলে সহজ, সেই জন্য আমরা ওইভাবে মনে রাখবো। তো লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি, আবার এটা হচ্ছে কবরে ভূত আছে, কবর দিয়ে হচ্ছে cos θ, ভূত দিয়ে হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে আমাদের বিসি, এবং ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি। আমি যদি এখানে বিসি না লিখে সিবি লিখতাম তাহলে কোনো সমস্যা ছিল না, এসি না লিখে সি লিখতাম তাহলে কোনো সমস্যা ছিল না। তারপরে এখানে তো বাদ বাকি অংশ সহজে, আশা করছি সবাই বুঝতে পেরেছি। এরপরে আমরা গণনে যাই। তো গণনে কি ছিল, যে উদ্দীপকের আলোকে দেখাও যে sec স্কয়ারে প্লাস cosec স্কয়ারে সমান sec স্কয়ার ডট sec স্কয়ার ইন্টু cosec স্কয়ারে। তো এটা প্রমাণ করতে বলছে। তো এইখানে আমাদের প্রথমে sec এবং cosec-এর মান বের করে নিতে হবে কিসের আলোকে, উদ্দীপকের আলোকে। উদ্দীপকের আলোকে কোনটা, উদ্দীপক অনুযায়ী যে আমরা চিত্র অঙ্কন করছিলাম, ঠিক আছে, সেই চিত্র অনুযায়ী। চিত্রটা আমি আবার এখানে আর্ট করি তাহলে সবাই বুঝতে সুবিধা হবে। এ বি সি, এটা ছিল হচ্ছে 5 সেন্টিমিটার, এটা ছিল 13 সেন্টিমিটার, এই কোনটা ছিল থিতা, এবং এই বাহুটার মান ছিল 12 সেন্টিমিটার। তো এখানে আমাদের কার মান লাগবে, যেহেতু sec স্কয়ারে প্লাস cosec স্কয়ারে আছে, তার মানে sec-এর মান লাগবে আর হচ্ছে cosec-এর মান লাগবে। তো যেহেতু দুই পক্ষ দেওয়া আছে সেজন্য আমরা বাম পক্ষ দিয়ে করবো। তাহলে বাম পক্ষ আমরা লিখেছি sec স্কয়ারে প্লাস cosec স্কয়ারে। তো এখানে sec-এর সাথে কার সম্পর্ক, cos-এর সম্পর্ক। আমরা জানি cos-এর সূত্র হচ্ছে কবরে ভূত আছে, তাহলে cos θ সমান ভূমি বাই অতিভুজ। তো যেহেতু এখানে sec আছে তাহলে cos-এর উল্টো, তাহলে এটা কি হবে, অতিভুজ বাই ভূমি। তো এখানে আমাদের অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এসি, এবং ভূমি কোনটা, ভূমি হবে কিন্তু এটা, কারণ আমাদের কোণ দেওয়া আছে হচ্ছে এ। যদি কোণ উপরে থাকে, যদি কোণ উপরে থাকে তাহলে সচরাচর যেটাকে আমরা লম্ব ধরি সেটা হয়ে যায় ভূমি, আর যেটাকে আমরা ভূমি ধরি সেটা হয়ে যায় লম্ব, মানে উল্টো। তাহলে কোণ যখন উপরে হয়, ঠিক আছে, কোণ যখন উপরে হয় তখন লম্ব হয়ে যায় ভূমি, ভূমি হয়ে যায় লম্ব। তাহলে cos-এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে আমাদের এখানে হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ সবসময় ঠিকই থাকে, অতিভুজ বাই ভূমি। ভূমি কোনটা তাহলে, ভূমি কিন্তু এটা হবে না, ভূমি হবে এইটা, কারণ কোণ হচ্ছে এটা উপরে এবি, তার উপরে কি আছে স্কয়ার, প্লাস আবার হচ্ছে cosec-এর সাথে কার সম্পর্ক আমরা জানি, cosec সাইনের সম্পর্ক। সাইন থিটার সূত্র কি, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। যেহেতু এখানে সাইনের উল্টো cosec, তাহলে cosec-এর সূত্র কি হবে, cosec থিটা হবে অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে অতিভুজ কোনটা, চিত্র অনুযায়ী অতিভুজ হচ্ছে এসি। অতিভুজ সবসময় ঠিকই থাকে, কোন উপরে নিচে যেভাবে থাকুক। তারপর হচ্ছে অতিভুজ বাই কি, লম্ব। তাহলে লম্ব আমাদের কোনটা, লম্ব কি এইটা হবে না, লম্ব হবে এইটা, কারণ যেহেতু কোন উপরে আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কোন উপরে যদি থাকে, এই যে কোন, এই কোনটা উপরে, উপরে কোন যদি উপরে থাকে তখন লম্ব হয়ে যায় ভূমি, ভূমি হয়ে যায় লম্ব। তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে cosec হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে আমাদের বিসি, তার উপরে কি আছে স্কয়ার। তো এখানে এখন আমরা মানগুলো বসিয়ে দিই। এসির মান হচ্ছে 13, এবির মান হচ্ছে 5, তার উপরে আছে স্কয়ার, আবার এখানে এসির মান হচ্ছে 13, বিসির মান হচ্ছে 12, তার উপরে আছে স্কয়ার। তো 13/5, তার 13/5 অল স্কয়ার মানে হচ্ছে 13-এর উপরে স্কয়ার আছে, 5-এর উপরে স্কয়ার আছে, 13-এর উপরে স্কয়ার মানে দুইটা 13 গুণ করলে হয় 169, 5-এর উপরে স্কয়ার হয় 25, যোগ এখানে 13-এর উপরে স্কয়ার, দুইটা 13 গুণ করলে হয় 169, 12-এর উপরে স্কয়ার, দুইটা 12 গুণ করলে হয় 144। এখন হচ্ছে এখানে লসাগু করতে হবে, এই যে 25 এবং 144-এর লসাগু। তো কোনো কিছু দিয়ে দুইটারে যায় না, ঠিক আছে, যে লসাগু করতে হলে কম করে হলে দুইটাকে ভাগ যেতে হবে, কিন্তু এখানে কোনো সংখ্যা দিয়ে দুইটারে ভাগ যায় না, সেই জন্য এই দুইটা সরাসরি গুণ করে যা হবে সেটা হচ্ছে আমাদের লসাগু। তো এই দুইটা যদি আমরা গুণ করি 25 এবং 144, তো ক্যালকুলেটরের সাহায্যে আস্তে আস্তে হচ্ছে 3600, 3600। তো এখন আমরা তো ভগ্নাংশের যোগ বিয়োগ আগেও করেছি, লসাগুকে নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, উপরটা দিয়ে গুণ করতে হয়। তো 25 দিয়ে 136-কে যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করি তাহলে আসে 144, 144-কে যদি 169 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসে 24,336 যোগ, আবার 144 দিয়ে 3600-কে যদি ভাগ করি তাহলে আসতেছে আমাদের 25, আবার 25 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আসতেছে 4225। তাহলে 24,336 এবং 4225 যদি আমরা যোগ করি তাহলে আসতেছে 28,561, নিচে 3600। এটা হলো আমাদের বাম পক্ষ। এখন আমরা করবো হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষে তেমন কোনো ঝামেলাই নেই, সিস্টেমটা আমি একটু দেখিয়ে দিই। তো ডান পক্ষে কী আছে, ডান পক্ষে আছে sec স্কয়ারে ইন্টু cosec স্কয়ারে, ডান পক্ষে আছে sec স্কয়ারে ইন্টু cosec স্কয়ারে। তো এখানে যেহেতু আমরা এই যে sec স্কয়ারে cosec স্কয়ারে এইগুলোর মান অটোমেটিক্যালি আমরা বের করেছিলাম, সেই জন্য এইখান থেকে সরাসরি আমরা বসিয়ে দেবো এই পর্যন্ত। sec স্কয়ারের পরিবর্তে আমরা তাহলে হয় কি লিখতে পারি, 1
169 ডিভাইড বাই 25। এক কাজ করি আমরা, যেহেতু বাম পক্ষ ডান পক্ষ প্রায় একই রকম, শুধুমাত্র এখানে কি আছে প্লাস, আর এটার মধ্যে এখানে কি আছে ইনটু, তার মানে সবই এক হবে, শুধুমাত্র এখানে যে প্লাস ছিল প্লাস হবে না, প্লাসের পরিবর্তে মাঝখানে কী হবে ইনটু। তাহলে এটা দেখে দেখে আমরা বসিয়ে দিই, তাহলেই তো হয়ে যায়। তাহলে এসি বাই এবি তার উপর স্কোয়ার, এসি বাই বিসি তার উপর স্কোয়ার, তারপরে এসির মান 13, বিবির মান 5 তার উপরে স্কোয়ার, এসির মান 13, বিসির মান 12 তার উপরে স্কোয়ার। সরি এখানে একটু ভুল হচ্ছে, এটা হবে ইনটু, এটা হবে ইনটু, কারণ আমাদের ডাকের মধ্যে ইনটু দেওয়া আছে। তো এই দুইটা বলে 169, এখানে হচ্ছে 25, তারপরে 169, তারপরে এখানে হচ্ছে 140। তো এখন এই দুইটা যদি আমরা গুণ করি ক্যালকুলেটারের সাহায্যে, তাহলে আসছে হচ্ছে 28,561, আর 25 এবং 140 যদি গুণ করি তাহলে আসতেছে 3600। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই পক্ষই মিলে গেছে, এই পক্ষে যা আসছে এই পক্ষের অ্যান্সারও তাই আসছে। শেষ আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। ওকে, তো এটা একটু সমস্যা, সেই জন্য আমি আবার একটু বুঝিয়ে দিই যে উদ্দীপক অনুসারে চিত্র আর্ট করলাম। আর্ট করার পর তো আমরা বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ লেখার পরে আমরা যে কবরে ভূত আছে, সাগরে লবণ আছে, সেই সূত্রের সাহায্যে আমরা করলাম। তবে একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, কোন যেহেতু পরে সেজন্য লম্ব হয়ে যাবে ভূমি, ভূমি হয়ে যাবে লম্ব। তারপরে এখানে মানগুলো বসালাম, আমি মানগুলো বসানোর পরে এখানে লসাগু করলাম, লসাগু করার পর যোগ করার উপরে যোগ করলাম, যোগ করার পর 28,561 আছে, এইটা অ্যান্সার আছে। তারপরে ডান পক্ষে আছে হচ্ছে সেক স্কোয়ারে ইন্টু কোসেক স্কোয়ারে। এইটা সহজেই করা যায়, কারণ কি বাম পক্ষ তুমি যদি পারো তাহলে ডান পক্ষ পেলে কোনো ব্যাপার না, কারণ আমার বাম পক্ষে শুধু মাঝখানে ছিল প্লাস আর ডান পক্ষে মাঝখানে ছিল ইন্টু। তুমি যদি ইন্টু না দিয়ে যদি এইভাবে ইন্টু দাও তাহলে হবে, যেহেতু বইয়ের মধ্যে এইভাবে আছে সেহেতু এইভাবে দেওয়া হচ্ছে বেটার। ঠিক আছে, তাহলে এইখানে আমার কোনো কিছু চিন্তা ভাবনা করার দরকারই নাই, এইখানে যা আছে এই পর্যন্ত যা আছে আমি সেটাই বসিয়ে দিয়েছি, শুধু মাঝখানে প্লাসের পরিবর্তে কী দিয়েছি ইন্টু। তারপরে এই দুইটা আমরা গুণ করছি, এত আছে, আর 2540 গুণ করছি এত আছে, দুই পক্ষ মিলে গেছে, বাম পক্ষ ডান পক্ষ। দুই পক্ষ যদি না মিলে তাহলে বুঝতে হবে অঙ্ক হয় নাই, যেহেতু দুই পক্ষ মিলে গেছে তার মানে অঙ্কটা হয়ে গেছে। তাহলে কথা কি, বাম পক্ষ পারলে ডান পক্ষ পারা কোনো ব্যাপারই নাই। বাম পক্ষের মাঝখানে আছে প্লাস, আর হচ্ছে ডান পক্ষের মাঝখানে আছে ইন্টু। শুধু বাম পক্ষ পারলে বাম পক্ষের প্লাসের পরিবর্তে এখানে শুধু আমি কী দিয়ে দিয়েছি ইন্টু, আর বাদ বাকি সব একই। তারপরে এই দুইটা গুণ করছি, তারপরে এই দুইটা নিচে দুইটা গুণ করছি, এটা আছে। তো সবাইকে ধন্যবাদ।